প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে কথা বলবো। সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ, সেই সাথে দুইয়ের পরিপূরক। আশা করছি আমরা এই তিনটা নিয়ম সম্পর্কে আজকে ধারণা লাভ করব। আমার বিশ্বাস ইতিমধ্যে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর যে অংশটুকু পড়ে এসেছি, তোমরা সেগুলো নিয়মিত অনুশীলনের মধ্যেই রেখেছো। যোগটা আমাদের জন্য অনেক বেশি সহজ একটা পদ্ধতি। ধরে নাও একটা সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে 26.17, আর একটা সংখ্যা ধরে নেওয়া আছে হেক্সাডেসিমেলে আছে 1f.27। এটাকে আমাদের উত্তরটাকে অক্টালে প্রকাশ করতে হবে। তো আমরা এই ধরনের অঙ্ক সরাসরি যাওয়ার আগে আমরা যোগটা দেখে ফেলি। ধরে নাও একটা সংখ্যা হচ্ছে অক্টালে যদি থাকে 15.24, আর একটা সংখ্যা আছে ধরে নাও 34.64। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা যোগ করতে চাই। এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, আমরা এটাকে যোগ করতে চাই। তো আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ যেটা করব আমরা, যেহেতু দুটোই অক্টাল সংখ্যা, তাহলে সংখ্যা দুটোর ভিত্তি কত? 8। আচ্ছা, যোগ করার সময় আমরা কি করব? একদম যদি আমরা সহজ নিয়মটা দেখি, সেটা হচ্ছে এরকম: সংখ্যা দুটোর সর্বডানে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে প্রথমে তুমি যোগ করবে। যোগফলটা যদি যোগফলটা যদি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান বা বড় হয়, তাহলে ভিত্তি দিয়ে আমরা যোগফলটাকে ভাগ করব। ভাগ করে ভাগশেষটাকে ঠিক এই জায়গায় বসাবো, যোগফলের জায়গায়, এবং ভাগফল যেটা থাকবে সেটাকে আমরা কি করব, তার আগের স্টেজের সংখ্যাগুলোর সঙ্গে যোগ করে দিব, এবং এই প্রক্রিয়াটা বাম দিকে প্রসিড করতে থাকবে। ঠিক আছে? কিভাবে সেটা খেয়াল করে দেখো। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়, তাই না? তাহলে 8 হয়, 8 8 এর সমান হয়ে গেছে। আমি বললাম একটু আগে, সমান অথবা বড় হয়ে গেলে আমরা ভিত্তি দিয়ে ভাগ করব। যেহেতু এই সংখ্যা পদ্ধতিটার ভিত্তি হচ্ছে 8, আমরা আগেই ধরে রেখেছি, তাহলে আমরা কি করব, এখন 8 কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 একে 8, ভাগশেষ কত? 0। ঠিক আছে? তাহলে ভাগশেষটাকে আমরা এখানে বসাবো। হাতে কত আছে? এই ভাগফলটাকে আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, তাহলে আবার যোগ করো এখানে। 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। তার মানে কি হচ্ছে, আবারও ভিত্তির থেকে বড় হয়ে গেছে এবার। তাহলে 9 কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 একে 8, ভাগশেষ কত এবার? 1। তাহলে আমরা 1 এখানে বসালাম, হাতে আছে তোমার 1, ভাগফলটা। আবার যোগ করো এখানে। 5 আর 4 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10, যেটা আবার ভিত্তির থেকে বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে এবং সমান হলে আমরা ভাগ করব। 8 একে 8, ভাগশেষ কত? 2। তাহলে এখানে 2 বসাও। হাতে কত আছে? হাতে আছে 1। ঠিক আছে? তাহলে 3 আর 1 হলো 4, 4 আর 1 হচ্ছে 5। ভিত্তির থেকে ছোট, যদি যোগফলটা ভিত্তির থেকে ছোট হয়, তাহলে এটা সরাসরি বসে যাবে। তাহলে এবং দশমিকের জায়গায় বসে গেল। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 52.10। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। এবার আসো আমরা একটা হেক্সাডেসিমাল যোগ দেখি। ধরে নাও একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 92.f a। এর সাথে আমরা একটা সংখ্যা যোগ করব, ধরে নাও 56.795। তাহলে এটা যেহেতু আমরা হেক্সাডেসিমাল যোগ করছি, তাহলে ধরে নিলাম বা আমরা জানি বা বুঝতে পারছি যে এটার ভিত্তি কত হবে, তাহলে 16, তাই না? ভিত্তি হচ্ছে 16। তাহলে আগের মতোই নিয়ম, একটা আগের মতোই, শুধুমাত্র এবার ভিত্তিটাকে আমরা পরিবর্তন করে দিব। তাহলে যোগ করো। এ মানে কত? 10, 9, তাই না? 10 আর 9 কত হয়? 19। তাহলে 19 16 থেকে বড় হয়ে গেছে। সমান অথবা বড় হয়ে গেলে ভিত্তি দিয়ে ভাগ করব। তাহলে 19কে আমরা 16 দিয়ে ভাগ করি। 16 একে 16, ভাগশেষ কত? 3। তাহলে এখানে 3 বসাও। হাতে কত আছে? 1। এফ মানে হচ্ছে তোমার কত? 15। 15 আর 7 মানে কত? যোগ করলে কত হয়? 22। 22 আর 1 হচ্ছে 23। তাহলে আবারও ভাগ করে দাও 16 দিয়ে। 16 একে 16। তাহলে ভাগশেষ কত হবে তাহলে? 7। তাহলে এবার বসাবো এখানে আমরা 7। হাতে কত আছে? 1 আছে, তাই না? তাহলে এবার যোগ করে দাও। 6 আর 2 হচ্ছে 8, আর 1 হচ্ছে 9। আচ্ছা, এবার কিন্তু আমাদের হাতে কোনো কিছু নাই। এবার যোগ করে দাও, এখানে কত হয়? 9 আর 5 হলো 14। 14 মানে হেক্সাডেসিমেলে কত? 14 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে ই, দশমিকের জায়গায়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, হেক্সাডেসিমেলে।
এভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগগুলো পারফর্ম করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি একটা বাইনারি যোগ দেখাচ্ছি। বাইনারি যোগের ক্ষেত্রে এবার আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরে নাও বাইনারি একটা যোগ করতে চাই। যোগটা হচ্ছে 101.011 10.110 111.011 যোগ করতে চাই। তাহলে এটা হচ্ছে এবার বাইনারি যোগ। তাহলে কত ভিত্তি? 2 যোগ করো। 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 2 এর সমান হয়ে গেছে। তাহলে ভাগ করো। 2 একে 2 ভাগশেষ 0। হাতে আছে কত? 1। 1 2 3 আর 1 হলো 4। 4 কে এবার আবার 2 দিয়ে ভাগ করো। 2 2 এ 4 ভাগশেষ কত? 0। হাতে কত? 2। ভাগশেষটাকে এখানে বসিয়ে দিই আমরা। হাতে আছে 2, 2 এর সাথে এই 1 যোগ করলে হবে 3। তাহলে 3 2 এর থেকে বড়। আবারও ভাগ করো। 2 একে 2 ভাগশেষ 1। তাহলে 1 এখানে বসলো, হাতে আছে 1। ওই 1 এর সাথে আবার যোগ করো। 1 আর 1 2, 2 আর 1 হচ্ছে 3। তাহলে 3 2 এর থেকে বড়। ভাগ করলে কত হয়? আমরা অলরেডি একবার ভাগ করেছি। তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। হাতে কত আছে? 1। ওই 1 এর সাথে আবার এই 2 যোগ করো। 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 হলো 3। 3 মানে ভাগশেষ কত? 1। হাতে আছে কত? 1। ঠিক আছে? হাতে আছে 1। ওই 1 এর সাথে এই 1 যোগ করলে কত হবে? 2 হবে। অর্থাৎ 2 কে তুমি যদি এবার 2 দিয়ে ভাগ করো, 2 একে 2 ভাগশেষ 0। হাতে আছে 1। 1টা কোথায় যাবে? যেহেতু আর সামনে কোনো সংখ্যা নেই, তাহলে এই 1টা বসে যাবে এবং দশমিক দশমিকের জায়গায় বসে গেল। এভাবে আমরা খুব সহজেই ডেসিমেল, অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করে ফেলতে পারি। ঠিক আছে? তোমরা এই নিয়মের অঙ্কগুলো করতে থাকবে। আশা করছি খুব একটা প্রবলেম তোমাদের হবে না। আমরা পরবর্তী নিয়মে চলে যাবো এবার। পরবর্তী নিয়মটি কি? পরবর্তী নিয়মটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বিয়োগ। সংখ্যা পদ্ধতির বিয়োগ। সংখ্যা পদ্ধতির আমরা প্রথমে যে অঙ্কটার উদাহরণ দিয়েছিলাম, আমরা বিয়োগটা করার পরে সেই অঙ্কটাতে আবার ফিরে আসবো। সংখ্যা পদ্ধতির বিয়োগ যদি আমরা করি, ধরে নাও আমরা একটা সংখ্যা পদ্ধতির বিয়োগ করছি। যে সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা সচরাচর করে থাকি, সেই সংখ্যা পদ্ধতিটাকেই ডেসিমেল নাম্বার সিস্টেম। মনে আছে তো? ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা যে বিয়োগটা করি সেটা আমরা একটু দেখি। মনে করো 25 থেকে আমরা 16 বিয়োগ বাদ দিতে চাই। এটা সাধারণ বিয়োগ, যে বিয়োগটা তুমি পারো, তাই না? যে বিয়োগটা আমরা সচরাচর করে থাকি সব ক্ষেত্রেই, সেটা হচ্ছে ডেসিমেল বিয়োগ। ডেসিমেল বিয়োগের সময় আমরা কি করি? খেয়াল করে দেখো, উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, তাই না? তখন আমরা কি করি? আগের ধাপ থেকে 10 ধার করে নিয়ে যাই, 5 এর সঙ্গে যোগ করি। তাহলে 10 আর 5 হচ্ছে তোমার কত হয়? 15 হয়। 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 9 হয়, তাই না? এবং যখন আমরা ধারটা ফেরত দিই, ফেরত দেওয়ার সময় আমরা 1 ফেরত দিই, তাই না? তাহলে 1 ফেরত দিলে কত হবে এখানে নিচে? 1 আর 1 যোগ করলে হয়ে যায় 2, 2 থেকে 2 বাদ দিলে হবে 0। তাহলে এটা গেল তোমার ডেসিমেল বিয়োগ। ঠিক একইভাবে বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ। যদি বাইনারি বিয়োগের সময় উপরের সংখ্যাটা ছোট হয়, নিচের সংখ্যাটা বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ভিত্তিটাকে ধার করে নিয়ে যাব। খেয়াল করে দেখো, ডেসিমেলের সময় আমরা কি করেছি? ভিত্তিটাকে ধার করে নিয়ে গেছি এবং ফেরত দেওয়ার সময় আমরা 1 ফেরত দিয়েছি। চলে আসি একটা নিয়মে বাইনারি বিয়োগের ক্ষেত্রে। ধরে নাও একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, আর নিচে মনে করো এরকম একটা সংখ্যা আছে। বিয়োগ। তাহলে বুঝতে পারছো, এটা বাইনারি বিয়োগ যদি আমরা ধরি, তাহলে আমরা কি করব? যেহেতু শূন্য ছোট উপরে, নিচে 1 বড়, সেক্ষেত্রে আমরা কি করব? তার আগের ধাপ থেকে 2 কে ধার করে নিয়ে যাব। কেন? 2 হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে 2 কে আমরা যদি ধার করে নিয়ে যাই, তাহলে 2 আর 0 যোগ করলে কত হয়? 2 হয়, তাই না? 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। ধার ফেরত দাও। ধার ফেরত দিলে আমরা কত ফেরত দিব? ধার নিব 2, ফেরত দিব 1। তা 2 যদি আমরা ধার নিয়েছি, তাহলে 1 ফেরত দিব, তাহলে নিচে এখন কত? নিচে এখন হয়ে গেল 2। কিন্তু 1 উপরে ছোট হয়ে গেল। তাহলে আমরা তার ঠিক আগের ধাপ থেকে আমরা আবার 2 ধার করে নিয়ে যাব। তাহলে 2 আর 1 হলো 3। 3 থেকে 2 বাদ দিলে কত হবে?
1 হবে। ওকে? যেহেতু ধার করেছো তুমি, ধার ফেরত দাও। তাহলে নিচে 1 ছিল, 1 ফেরত দিলে। তাহলে নিচে এখন অবস্থান করছে 2, কিন্তু শূন্য ছোট হয়ে গেছে। আমি তাহলে এইখান থেকে আবার 2 ধার করে নিয়ে যাব। 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 বাদ দিলে হবে 0। ধার ফেরত দাও, 1 ফেরত দাও। তাহলে 1 ফেরত দিলে 0 আর 1 যোগ করলে হবে 1। যেহেতু 1 1 সমান হয়ে গেছে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হবে 0। এবার কি আর কোনো ধার আছে? কোনো ধার নেই। আমরা যে আমাদের যে ধার ছিল সেটা আমরা ফেরত দিয়েছি। তাহলে আমাদের হাতে এখন কোনো আর ধারের কোনো কারবার নেই। এবার আমরা কি করব দেখো, 0 উপরে ছোট, নিচে 1 বড়। তাহলে ঠিক তার আগের স্টেজ থেকে কি করব, 2 ধার করে নিয়ে যাব। তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয়। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। যেহেতু ধার করেছো ফেরত দাও। ফেরত দেওয়ার সময় আমরা 1 দিব। যেহেতু এখানে কোনো কিছু নেই তাহলে আমরা ধরছি এখানে 0 আছে। 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে, এবং 1 থেকে 1 বাদ দিলে হবে 0 এবং দশমিক দশমিকের জায়গায়। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 10.011। তাহলে এটা হয়ে গেল একটা বাইনারি বিয়োগ। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি অক্টাল সংখ্যা পদ্ধতি। ধরে নাও একটা অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ হচ্ছে এরকম আছে 4 পয়েন্ট, আচ্ছা পয়েন্টটা আমরা না 4 পয়েন্ট, আচ্ছা 4.15 ধরে নাও আছে। আর এদিকে আছে ধরে নাও 3.74। ধরে নিলাম এটা হলো অক্টাল বিয়োগ। তাহলে আমরা বুঝতে পারছি অক্টাল বিয়োগের সময় আমাদের ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ উপরের সংখ্যাটা যদি ছোট হয়, নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমরা এবার 8 ধার করব। আর উপরের সংখ্যাটা যদি বড় হয়, নিচের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে সেটা সরাসরি বসে যাচ্ছে। তাহলে খেয়াল করো, 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1 হয়, সরাসরি বসে গেল। আচ্ছা, তাহলে এবার 1 উপরে ছোট, নিচে 7 বড়। তাহলে আমাদের কি করতে হবে? আগের মতোই এখান থেকে তার প্রিভিয়াস স্টেজ থেকে আমরা 8 ধার করে নিয়ে যাব, কারণ আমাদের এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। তাহলে 8 ধার করে নিয়ে যাও। 8 আর 1 হচ্ছে 9। 9 থেকে 7 বাদ দিলে কত? 2। যেহেতু ধার করেছিলে, ধার ফেরত দাও। তাহলে 3 ছিল আগে থেকে, ধার ফেরত দিলাম 1। তাহলে 3 আর 1 হলো 4। 4 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 0 আর দশমিক দশমিকের জায়গায়। ওকে, আরেকটা অঙ্ক করছি তোমাদের জন্য। হেক্সাডেসিমাল বিয়োগের সময় একইভাবে আগের নিয়মগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু উপরের সংখ্যাটা ছোট 6, নিচের সংখ্যাটা 8 বড়, তাহলে আমরা তার প্রিভিয়াস স্টেজ থেকে 16 ধার করে নিয়ে যাব। তাহলে যোগ করো কত হয়? 16 আর 6 হচ্ছে 22। 22 থেকে 8 বাদ দিলে কত হয়? 14। 22 থেকে 8 বাদ দিলে হচ্ছে 14। 14 মানে হেক্সাডেসিমালে কত মনে আছে তোমাদের? হেক্সাডেসিমালে 14 মানে হচ্ছে ই। তাহলে আমরা এখানে ই বসাবো। আচ্ছা, ধার যেহেতু নিয়েছিলাম, ধার ফেরত দাও। তাহলে এখানে হয়ে গেল 3, মনে রাখো, এবং 1 ছোট। তাহলে আমি এখান থেকে আবার 16 ধার করে নিয়ে যাব। 16 থেকে 16 আর 1 হলো 17। 17 থেকে 3 বাদ দিলে কত হয়? 14 হয়। তার মানে এখানেও হবে ই। ধার ফেরত দাও। তাহলে এখানে হয়ে গেল 10, কিন্তু 8 আবার ছোট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আবার 16 ধার করে নিয়ে যাব। 16 আর 8 হচ্ছে এবার 24। ঠিক আছে, 24 থেকে 10 বাদ। 24 থেকে 10 বাদ দিলে কত হয়? 14 হয়, তাই না? 14 মানে হচ্ছে আবারও ই। কেন জানি এটা মিলে যাচ্ছে, সবগুলো ই হচ্ছে, বুঝতে পারছি না কেন। কাকতালীয়ভাবে এখানে ই হচ্ছে প্রতিবার। আচ্ছা, যাই হোক, যেহেতু ধার করেছো ফেরত দাও। ফেরত দিলে কত হবে? এবার 7 আর 1 হয়ে গেল 8। আর উপরে আছে বি। বি মানে কত? 11। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 3। তাহলে দশমিক দশমিকের জায়গায়। ঠিক এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বিয়োগ। আমরা এরকম নিয়মের যে অঙ্কগুলো আছে বইয়ের উদাহরণ থেকে করার চেষ্টা করব। কয়েকটা অঙ্ক করলে আশা করছি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই পারবে। আমরা একটু আগে যে উদাহরণটা দেখেছিলাম, একটা অঙ্ক করেছিলাম আমরা এখানে, এই উদাহরণটা এবার দেখি। এই উদাহরণটা ছিল, এই অঙ্কটা যদি আমরা করতে যাই, এই অঙ্কটা তোমাদের প্রায় পরীক্ষা থেকে থাকে এই ধরনের অঙ্কগুলো। অঙ্কটা ছিল কত? 26.17। অঙ্কটা আমরা এই অঙ্কটা করবো আজকে যোগের নিয়মের। এই ধরনের অঙ্ক সিকিউতে থেকে থাকে তোমাদের, আশা করছি একটা অঙ্ক যদি আমরা উদাহরণ সহ দেখতে পারি, তাহলে এই অঙ্কগুলো আমরা করতে পারবো পরীক্ষার খাতায় দ্রুত। 26.17, এটা এই সংখ্যাটা আছে ভিত্তি 8, এর সাথে যোগ কত করব আমরা?
1f.27, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটাকে আমাদের প্রকাশ করতে হবে কিসে? অক্টালে প্রকাশ করতে হবে। আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে উত্তরটা প্রকাশ করতে হবে অক্টালে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি 1f.27 এইটাকে আমরা কি করব? প্রথমে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করার নিয়ম অলরেডি করে ফেলেছি। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই সংখ্যাটার বাইনারি মানটা বের করা 4 বিট করে, ঠিক আছে? তাহলে আমরা যদি বের করি, তাহলে এটা যদি আমরা বাইনারি সংখ্যাটা বের করি, তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 4 বিটে কত হবে? 0001। f এর বাইনারি মান হচ্ছে 1111, 2 এর বাইনারি মান হচ্ছে 0010 এবং 7 এর বাইনারি মান হচ্ছে 0111। অতএব 1f.27 এই হেক্সাডেসিমাল সংখ্যাটার সমতুল্য বাইনারি মান পাচ্ছি আমরা কত 0001 1111.00100111 এটা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম আমরা। এবার কাজ হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যাটাকে 3 বিটের সেকশন তৈরি করতে হবে এবং প্রত্যেকটা 3 বিটের সেকশনগুলোকে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা আবার লিখি বাইনারি সংখ্যাটা 1111.00100111। তাহলে 3 বিট করে এক একটা সেকশন তৈরি করি। একটা, দুইটা বিট আছে, তাহলে আর একটা বিট লাগবে। আমি বোঝার সুবিধার জন্য এখানে 4 কোণে একটা বক্স আঁকছি, তোমরা বৃত্ত দিবে। 3টা, এখানেও 3টা, এখানে 3টা, এখানে 2টা আছে, আর লাগবে আর একটা বিট 3টা। তাহলে আমরা জানি এই প্রত্যেকটা 3 বিটের সেকশনকে তার সমতুল্য ডেসিমেল ভ্যালুতে বা অক্টাল ভ্যালুতে প্রকাশ করলেই আমরা এই হেক্সাডেসিমাল মানটা পেয়ে যাব। হেক্সাডেসিমাল সংখ্যাটার সমতুল্য অক্টাল মানটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, এটা 7, এটা হলো 1, এটা 1, এটা হচ্ছে 4। অতএব 1f.27 এই হেক্সাডেসিমাল সংখ্যাটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 037.114। এটা হচ্ছে অক্টাল সংখ্যাটা পেয়ে গেল। তাহলে এই সংখ্যাটা সমতুল্য অক্টাল মান পেয়ে গেলাম আমরা। এবার কি করবো? আমরা এই অক্টাল সংখ্যাটা এবং এই অক্টাল সংখ্যাটাকে আমরা যোগ করে দেব। এখানে আমরা 0টাকে বাদ দিয়ে 37.114 লিখতে পারি। তাহলে এখন কি করব? আমরা উপরের সংখ্যাটা লিখে ফেলি 26.17, আর সেই সাথে নতুন সংখ্যা আমাদের 37.114 যোগ করে দেব। যোগ করি আমরা, যেহেতু উপরে কিছু নেই তাহলে 4 বসে গেল। 7 আর 1 হচ্ছে 8, অক্টাল যোগ মনে করো। তাহলে আমরা কি করব? যেহেতু 7 আর 1 যোগ করলে 8 হয়, ভিত্তির সমান হয়ে গেছে, তাহলে আমরা 8 দিয়ে 8কে ভাগ করে দেব। 8 একে 8, ভাগশেষ 0। তাহলে এখানে 0 বসলো। হাতে আছে 1, 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 হলো 3। আচ্ছা, 7 আর 6 যোগ করলে হবে 13, 13কে 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, ভাগশেষ কত? 5। তাহলে 5 বসে গেল এখানে, হাতে কত আছে? 1। এখানে তাহলে কত হলো? 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 আর 1 হলো 6। অতএব আমাদের এই সংখ্যা দুটোর যোগফল কত আসলো তাহলে? 26.17 প্লাস 1f.27 এই হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, এটার সমতুল্য অক্টাল মান আসলো 65.304। এই হচ্ছে অ্যান্সার।